এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি কোনো মিল থেকে থাকে তবে সেটি অত্যন্ত অবাস্তব ও কাকতালীয়। নমস্কার, আমাদের আজকের নিবেদন অস্থি বিসর্জন। গল্পটি আমরা নিয়েছি শ্রী সুমন্ত বণিক সম্পাদিত এখনও ভূত আছে এই বইটি থেকে। বিশেষ দ্রষ্টব্য, আমরা গল্পটি প্রচার করার সময় লেখক ও লেখক পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারিনি, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। গল্পটি শুনে যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বা তাদের কোনো বিশেষ মূল্যবান বক্তব্য পেশ করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন clubgoppo.adda@gmail.com এই মেল আইডির মাধ্যমে। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক ও হাবল চৌধুরী, গল্প পাঠে দীপ ও গল্পের সূত্রধার সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প অস্থি বিসর্জন। ভগীরথপুরের হাবল চৌধুরীর তখন অল্প বয়স, ব্যায়াম করা মজবুত শরীর, বড় বড় চোখ, টিকালো নাক আর পুরুষ্ট ঠোঁট, কুচকুচে কালো চুল উল্টিয়ে আঁচড়াত সে। ভয় কাকে কয় জানত না সে। হাবল চৌধুরীর একটি সাইকেল ছিল, আর সেই সাইকেলের প্যাডেলে পা দিয়ে সে ঘুরে বেড়াতো গাঁয়ের পথ। শখের মধ্যে তার ছিল নানা রকম পায়রা পোষা, রেডিও আর কলের গান ছিল তার সঙ্গী। তার গানের গলাটা ছিল ভারী মিষ্টি। সাইকেল চালাতে চালাতে গান গাইতো সে। এছাড়াও তাদের বাড়ির দোমল্লা ছাতে উঠে গলা ছেড়ে গান গাইতো সে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সে সুরের মূর্ছনায় তার ভাইপো, ভাইঝি আর বৌদিরা মুগ্ধ হয়ে তারিফ করতো তার। সবসময় পরিষ্কার জামা পরতো সে। বিকেলবেলা হলেই তাকে দেখা যেত ধপধপে সাদা কোঁচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে ছাতে উঠে পায়রার খাঁচা খুলে দিয়ে পায়রা ওড়াতে। পায়রাদের খাঁচা থেকে বের করে নীল আকাশে উড়িয়ে দিত সে। প্রায় 30-35টা সুন্দর পায়রা ছিল তার। তাদের কারোর পায়ে রূপোর মল তো কারোর পায়ে সোনার মল। এইসব শখ করে তার প্রিয় পায়রাদের জন্য তৈরি করিয়েছিল সে। জমিদারের ছেলে হয়েও বিষয় সম্পত্তি ও কাজকর্ম বিষয়ে সে ছিল ভারী উদাসীন। তার সহজ সরল ব্যবহারের জন্যে গাঁয়ের লোকের কাছে এসেছিল অতি আপনজন। তাদের গাঁয়ের পাশ দিয়ে বয়ে চলেছে ভৈরব নদী। তখন গ্রামের কোনো গরিব ব্যক্তির মৃত্যু হলে তার আত্মীয় পরিজন ভৈরবের তীরে বালুর চরে মৃতদেহ সৎকার করত। তাদের ইচ্ছে থাকলেও সামর্থ্য ছিল না যে 20 মাইল দূরে বহরমপুর শহরে গঙ্গা তীরের শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহ সৎকার করার। এই হাবল চৌধুরী করত কি, এইসব মৃত ব্যক্তির অস্থি নিয়ে সাইকেলে চেপে 20 মাইল দূরে বহরমপুরের গঙ্গাবক্ষে বিসর্জন দিয়ে আসতো। বহু ব্যক্তির যেমন তাকে মরা পড়ানোর ঝোঁক, তেমনই হাবল চৌধুরীর ছিল মৃতের অস্থি গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়ার ঝোঁক। তার এই বিশেষ ঝোঁকের কথা গ্রামের প্রত্যেকেই পায় জানত। গ্রামের অনেক বৃদ্ধ বৃদ্ধারাই তাই হাবল চৌধুরীকে ডেকে অনুরোধ করত, তো হ্যাঁ বাবা হাবল, আমি মল্লি আমার অস্থিটা গঙ্গায় ফেলে দিয়ে আসবি তো বা। হাবল চৌধুরী কথা রাখতো সকলের। তার বাড়ির লোকেদের আপত্তিতে কান দিত না সে। বাড়ির লোকেরা বুঝে গিয়েছিল যে বারণ করলেও এ কাজ থেকে হাবলকে বিরত করা যাবে না। তবু তার বৌদি তার এই প্রিয় দেওয়ারটিকে বারণ করত অত দূরের পথ একা একা অস্থি নিয়ে না যেতে। হাবল চৌধুরী হেসে উড়ে দিত বৌদির কথা। এমনই একবার হাবল চৌধুরীদের গ্রামের এক ব্যক্তির মৃত্যু হলো ভোর রাতে। মৃতের আত্মীয়ের পরিজন আস্তে আস্তে মৃতদেহ দাহ করতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল।
হাবল চৌধুরীকে তার বৌদি এই ভর সন্ধেবেলাতে অস্থি নিয়ে বহরমপুরে অত দূরে যেতে বারণ করলেন। সে বলল, আরে ও তুমি কিছু চিন্তা করো না বৌদি, আরে এখন তো সবে সন্ধে, এই আমি ধরো এই আন্দাজ 11টা সাড়ে 11টার মধ্যে ফিরে আসবো। এই বলে হাবল চৌধুরী তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। ভৈরবের তীরে বালুর চরে যেখানে মৃতদেহ দাহ করা হয়েছে, এখন সেখানে মৃতের আত্মীয় পরিজন দাঁড়িয়ে আছে। মাটির হাঁড়িতে অস্থি ভরে নিয়ে তাকে লাল কাপড় দিয়ে বেঁধেছে তারা হাবল চৌধুরীর অপেক্ষাতেই ছিল। হাবল চৌধুরীকে সাইকেলে চেপে আসতে দেখে অস্থি হাতে মৃতের আপনজন এগিয়ে এলো। হাবল চৌধুরী তাদের সমবেদনা জানিয়ে অস্থির হাঁড়িটা রডে ঝুলিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিল। হাবল চৌধুরী চলেছে জোরে সাইকেল চালিয়ে। আকাশে চাঁদ উঠেছে, ফুরফুরে হাওয়া বইছে। সাইকেল চালাতে চালাতে হাবল চৌধুরী গলা ছেড়ে গান ধরেছে। এর হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, গন্ধ সুধা ভালো, বাঁধ ভেঙেছে। গান গাইতে গাইতে হাবল চৌধুরী অনেকটা পথ পেরিয়ে গেছে। গায়ের পথ রাত হলেই ফাঁকা হতে থাকে। মাঝে মাঝে দু একজন পথ চলতি মানুষের দেখা পাচ্ছে হাবল চৌধুরী। তাদের মধ্যে সকলেই প্রায় তার পরিচিত। হাবল চৌধুরী যে অস্থি নিয়ে গঙ্গাতে বিসর্জন দিতে যায় সে কথা এদের সকলেই প্রায় জানে। তাদের মধ্যে দু একজন আবার হাবল চৌধুরীকে ডেকে জিজ্ঞেস করছে, হাবল চৌধুরীও তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে এগিয়ে চলেছে সাইকেলে করে। এমনি করে সাইকেল চালাতে চালাতে প্রায় বহরমপুরের কাছাকাছি চলে এসেছে সে। হঠাৎ করে হাবল চৌধুরীর পাশ দিয়ে প্রচন্ড একটা বাতাস বয়ে গেল। সেই বাতাস যেন হাবল চৌধুরীকে কিছু বলে গেল। সে বাতাসের এতই জোর যে হাবল চৌধুরী সে কথা বুঝতে পারল না। সাইকেল সমেত পড়ে যেতে যেতে নিজেকে সামনে নিল সে। কি ব্যাপার হলো ভাবতে না ভাবতেই আবার একটা জোর বাতাস তার কানের পাশ দিয়ে বয়ে গেল। হাবল চৌধুরী এবার স্পষ্ট শুনতে পেল কে যেন তার কানের পাশে এসে ফিসফিস করে বলছে, অসীম সাহসী হাবল চৌধুরীরও সেই আওয়াজে বুকের ভেতর হিম হয়ে গেল। জোরে, আরো জোরে সাইকেলের প্যাডেলে পা চালিয়ে চলল হাবল চৌধুরী। এবার তার কানের পাশ দিয়ে আরো জোরে হাওয়া বয়ে গেল। সেই হাওয়ার মধ্যে থেকে একটা কাটা হাত ভেসে এসে হাবল চৌধুরীর গালে সজোরে এক চড় মারল। হাবল চৌধুরী আবারও শুনতে পেলেন ফ্যাস ফ্যাস করে রাগে দাঁত কড়মড় করতে করতে কে যেন তাকে বলল, তোকে আমি বললাম না আমার অস্থিটা আমায় দিয়ে যা। চিৎকার করে জ্ঞান হারিয়ে সাইকেল সমেত মাটিতে পড়ে গেল হাবল চৌধুরী। জ্ঞান ফিরল কিছুক্ষণ পরে। সে দেখলো পথের পাশে একটা গাছ তলাতে সে শুয়ে আছে, আর তাকে ঘিরে পথ চলতে দুজন মানুষ। তাদের হাতে একটা বাংলা লণ্ঠন। সেই বাংলা লণ্ঠনের স্বল্প আলোতে হাবল চৌধুরী দেখলো তার সাইকেলটা উল্টে রয়েছে, আর অস্থির সেই মাটির হাঁড়ি পথের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হাবল চৌধুরী ভয় ভয় চোখে সেদিকে তাকিয়ে দেখলো মাটির হাঁড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ঠিকই, তবে সেই মাটির হাঁড়ির একটা ভাঙার টুকরোর মধ্যে অস্থিটা পড়ে আছে। অস্থিটা যেন হাবল চৌধুরীর দিকেই কটমট করে চেয়ে রয়েছে। ওই লোক দুটি হাবল চৌধুরীকে বলল, আপনি আজ আমাদের বাড়িতে থাকেন কর্তা, ও এই রাতে আর ওই গঙ্গায় অস্থি বিসর্জন করতে যেতে হবে না, ও কাল ভোরে ও কাজটা আমরাই করে দেবো খন।
এই বলে তারা হাবল চৌধুরীর সাইকেলটা পথের ধার থেকে তুলে নিয়ে এলো। লোক দুটির বাড়ি কাছেই ছিল। হাবল চৌধুরী সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে ওদেরই একজনকে সঙ্গে করে বাড়ি ফিরে যেতে চাইল। ওরা অনেক করে হাবল চৌধুরীকে সেই রাতটা তাদের বাড়িতে কাটিয়ে যেতে বলল, কিন্তু হাবল চৌধুরী জানতো যে তার বড় বৌদি সে না ফেরা পর্যন্ত শান্তি পাবে না। সে তাই গভীর রাতে বাড়ি ফিরে এলো। তার বৌদি তার মুখ থেকে সব কথা শুনে 2 হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালো। তিনি ঠাকুর ঘর থেকে গঙ্গাজল নিয়েছে হাবল চৌধুরীর গায়ে মাথায় ছিটিয়ে দিলেন। হাবলও আজ থেকে প্রতিজ্ঞা করলো যে সে আর কোনোদিন অস্থি বিসর্জন দিতে যাবে না। হাবল চৌধুরীও সে প্রতিজ্ঞা রক্ষা করেছিল। এ ঘটনার পর থেকে আর কোনোদিনও সে অস্থি বিসর্জন দিতে গঙ্গায় যায়নি। আপনারা শুনছিলেন ক্লাব গপ্প অ্যান্ড আড্ডার আজকের বিশেষ নিবেদন শ্রী সুমন্ত বণিক সম্পাদিত অস্থি বিসর্জন। গল্পের কথক ও হাবল চৌধুরীর চরিত্রে দীপ, বৃদ্ধ পথ চলতি মানুষ ও অদৃশ্য কণ্ঠে সৌভিক। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সৌভিক, ভিডিও এডিটিং ও পোস্টার ডিজাইনে দীপ, সাউন্ড এফেক্টসে সৌভিক এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সৌভিক ও দীপ। শেষ হলো আজকের প্রস্তাবনা অস্থি বিসর্জন। আগামী দিনে আরও কিছু রোমহর্ষক ও রোমাঞ্চকর গল্প আপনাদের উপহার দিতে হাজির হব আমরা। সমগ্র ক্লাব গপ্প আড্ডা টিমের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।